আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ইরানের ওপর হামলার জবাব কঠোর হবে, খামেনির সতর্কবার্তা। ইরান ইসলামী বিপ্লবের আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ, চক্রান্ত ব্যর্থ হবে, সিনিয়র কমান্ডার। ইউরোপের রাষ্ট্রদূতদের তলব করে কঠিন হুঁশিয়ারি দিল ইরান। পাকিস্তানে বন্দুক ও বোমা হামলা, ১৯৩ জন নিহত। একটি দল মা বোনদের ঘরে বন্দি রাখতে চায়, তারেক রহমান। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানের ওপর হামলার জবাব কঠোর হবে, খামেনির সতর্কবার্তা। ইরানের ওপর সম্ভাব্য হামলা হলে তার পরিণতি হবে একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ, এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পশ্চিমা গণমাধ্যমে তার আত্মগোপনে থাকার গুঞ্জনের মধ্যেই প্রকাশ্যে এসে যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্কবার্তা দেন তিনি। সোমবার ২ ফেব্রুয়ারি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রণতরী মোতায়েন প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্ব বারবার যুদ্ধজাহাজ পাঠানোর কথা বলে হুমকি দিচ্ছে। তবে ইরানের জনগণ এসব সামরিক প্রদর্শনে ভয় পায় না। তার ভাষায়, ইরানি জাতি এই ধরনের চাপ বা হুমকিতে বিচলিত হয় না এবং ন্যায্য প্রতিরোধে তারা কখনোই ভয় পায় না। আয়াতুল্লাহ খামেনি আরও বলেন, ইরান কখনোই সংঘাতের সূচনাকারী নয়, কিন্তু দেশটির ওপর যদি কোনো ধরনের হামলা চালানো হয় তাহলে তার জবাব হবে কঠোর ও নির্ধারক। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি বলেন, এবার যদি তারা যুদ্ধ শুরু করে তবে সেটি আর সীমিত থাকবে না, বরং পুরো অঞ্চলকে জড়িয়ে পড়বে একটি ভয়াবহ যুদ্ধ। এদিকে এই তীব্র উত্তেজনার মধ্যেই পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিয়েছে তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি জানিয়েছেন, চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তথ্যসূত্র বিবিসি। ইরান ইসলামী বিপ্লবের হামলার জবাব অঙ্গীকারবদ্ধ, খামেনির সতর্কবার্তা হবে। ইরানের ওপর সম্ভাব্য হামলা হলে তার পরিণতি হবে একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ, এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের একজন পশ্চিমা গণমাধ্যমে তার আত্মগোপনে থাকার গুঞ্জনের মধ্যেই প্রকাশ্যে এসে যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্কবার্তা দেন তিনি। সোমবার ২ ফেব্রুয়ারি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ। এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রণতরী মোতায়েন প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্ব বারবার যুদ্ধজাহাজ পাঠানোর কথা বলে হুমকি দিচ্ছে। তবে ইরানের জনগণ এসব সামরিক প্রদর্শনে ভয় পায় না। তার ভাষায়, ইরানি জাতি এই ধরনের চাপ বা হুমকিতে বিচলিত হয় না এবং ন্যায্য প্রতিরোধে তারা কখনোই ভয় পায় না। আয়াতুল্লাহ খামেনি আরও বলেন, ইরান কখনোই সংঘাতের সূচনাকারী নয়, কিন্তু দেশটির ওপর যদি কোনো ধরনের হামলা চালানো হয় তাহলে তার জবাব হবে কঠোর ও বিভাজন সৃষ্টি। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি বলেন, এবার যদি তারা যুদ্ধ শুরু করে তবে সেটি আর সীমিত থাকবে না, বরং পুরো অঞ্চলকে জড়িয়ে পড়বে একটি ভয়াবহ যুদ্ধ। এদিকে এই তীব্র উত্তেজনার মধ্যেই পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিয়েছে তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি জানিয়েছেন, চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তথ্যসূত্র বিবিসি। হুমকি মোকাবেলায় বাড়তি সতর্কতা ও সচেতনতা জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেছেন হাবিবুল্লাহ সাইয়ারি। সূত্র প্রেস টিভি। ইউরোপের রাষ্ট্রদূতদের তলব করে কঠিন হুঁশিয়ারি দিল ইরান। সম্প্রতি ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন EU। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইউরোপীয় বাহিনীগুলোকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার পর এবার তেহরানে থাকা সব ইউরোপীয় দেশের রাষ্ট্রদূতদের তলব করেছে ইরান। সোমবার ২ ফেব্রুয়ারি ABC নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্তি EU-এর একটি ভুল সিদ্ধান্ত এবং ইরানের প্রতি অপমান বলে বিবেচিত হচ্ছে।
তিনি বলেন, রাষ্ট্রদূতদের তলব করে কঠিন হুঁশিয়ারি এবং তেহরান আরও কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিবেচনা করছে বলে সতর্ক করা হয়েছে। এদিকে চলমান উত্তেজনার মধ্যে পরমাণু চুক্তি ইস্যুতে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে তুরস্কের আঙ্কারায় বৈঠক আয়োজনের চেষ্টা করছে কয়েকটি দেশ। মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রোববার জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে তারা চলতি সপ্তাহেই ইরানের সঙ্গে এই ধরনের আলোচনা শুরু করতে চায়। প্রতিবেদনে বলা হয়, তুরস্ক, মিশর ও কাতার যৌথভাবে চলতি সপ্তাহে তুরস্কের রাজধানী আঙ্কারায় এই বৈঠকটি আয়োজনের উদ্যোগ নিচ্ছে। প্রস্তাবিত এই বৈঠকে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নিতে পারেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আরও জানিয়েছেন, পরমাণু চুক্তি আহ্বান জানিয়ে ট্রাম্পের মন্তব্য এবং বিপরীতে সামরিক অভিযানের হুমকি কোনো প্রতারণামূলক কৌশল নয়। সাম্প্রতিক দিনগুলিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করেছে। ট্রাম্প নিজেই একে বিশাল নৌবহর হিসেবে উল্লেখ করেছেন। তবে যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে এটি একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হবে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পাকিস্তানে বন্দুক ও বোমা হামলা, ১৯৩ জন নিহত। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের বন্দুক ও বোমা হামলায় ৩১ জন বেসামরিক নাগরিক এবং ১৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এসব হামলার জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৪৫ জন হামলাকারী নিহত হয়েছে। সব মিলিয়ে এসব সংঘর্ষে নিহত হয়েছে ১৯৩ জন। প্রদেশটির মুখ্যমন্ত্রী সরফরাজ বাগতির বরাকে এ খবর দিয়েছে বিবিসি বাংলা। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA হামলার দায় স্বীকার করে জানায়, তাদের হামলায় বহু সেনা নিহত হয়েছে। এই সহিংসতাকে বেলুচিস্তানের সাম্প্রতিক সময়ের অন্যতম রক্তক্ষয়ী দিন হিসাবে চিহ্নিত করা হয়। দীর্ঘদিন ধরেই পাকিস্তান সরকার এই দরিদ্র প্রদেশটিতে জাতিগত বিদ্রোহ দমনে লড়াই চালিয়ে যাচ্ছে। পাকিস্তান সরকার অভিযোগ করেছে, ভারত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী BLA-কে সমর্থন দিচ্ছে। তবে দিল্লি বারবার এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। BLA অভিযোগ করে আসছে, পাকিস্তানের ফেডারেল সরকার দেশের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তানের বিপুল খনিজ সম্পদ কাজে লাগালেও এর সুফল স্থানীয় জনগণ পায় না। স্থানীয় অধিকার কর্মীরাও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে জোরপূর্বক গুমের অভিযোগ তুলেছেন, যদিও ইসলামাবাদ এসব অভিযোগ অস্বীকার করে আসছে। বেলুচিস্তান পাকিস্তানের মোট ভূমির প্রায় ৪৪% জুড়ে বিস্তৃত। প্রদেশটি ইরান ও আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ভাগ করে এবং আরব সাগরের উপকূলের একটি অংশ এর অন্তর্ভুক্ত। দেশটির ২৪ কোটিরও বেশি জনসংখ্যার প্রায় ৫% মানুষ এই প্রদেশে বাস করে। প্রাকৃতিক সম্পদের দিক থেকেও বেলুচিস্তান সবচেয়ে সমৃদ্ধ প্রদেশ। এখানে রয়েছে বিপুল পরিমাণ গ্যাস ও খনিজ সম্পদ। প্রদেশটির নাম এসেছে বেলুচ জনগোষ্ঠী থেকে, যারা এখানকার সবচেয়ে বড় জাতিগত গোষ্ঠী। ব্রিটিশ শাসন থেকে পাকিস্তান স্বাধীনতা লাভের পর ১৯৪৮ সাল থেকেই বেলুচ জনগণের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের দাবিতে পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রতিরোধ ও বিদ্রোহ শুরু হয়। ND। একটি দল মা বোনদের ঘরে বন্দি রাখতে চায়, তারেক রহমান। জামাতকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দল ৫ আগস্টের পর মা বোনদের তুচ্ছ তাচ্ছিল্য করছেন ও মা বোনদের ঘরে বন্দি করতে চায়। তারা NID নম্বর ও বিকাশ নম্বর নিচ্ছে। তাহলে অসৎ প্রস্তাব দিয়ে তারা কিভাবে সৎ লোকের শাসন কায়েম করবে? সোমবার ২ ফেব্রুয়ারি দুপুরে যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, একটি দলের প্রধান বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকারে ক্ষমতায় গেলে নারীদের কী চোখে দেখবেন তা বলছেন, অথচ গতরাতে সেই নেতা কর্মজীবী নারীদের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন। যে দল নারীদের নিয়ে এমন আপত্তিকর কথা বলে তারা ক্ষমতায় গিয়ে ভালো কিছু দিতে পারবে না। তাদের চরিত্র ধরা পড়ে যাওয়ায় জনগণের সামনে অ্যাকাউন্ট হ্যাকের জলজন্ত মিথ্যা বলছে। তিনি আরও বলেন, নারীদের শিক্ষিত করে তুলতে বেগম জিয়া মেয়েদের শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। এবার খালেদা জিয়ার দল সরকার গঠন করতে পারলে মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, বিগত সরকারের মতো আমি ডামি আর নিশিরাতের ভোট করে যেভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক সেভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে একটি দল। ভোট গণনার নামে কেউ কোনো সুযোগ নিতে চায়, তাদের প্রতিহত করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত সেই উলাসী খালসহ এ অঞ্চলের খাল বিল পুনঃখনন এবং জলাবদ্ধতা নিরসনে জিকে প্রকল্প পুনরায় চালু করা হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সব প্রকল্প নেওয়া হবে। বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম, মুয়াজ্জিম ও অন্য ধর্মের পুরোহিতদের রাষ্ট্র সম্মানী দেবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে দেশ গড়বে। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে যশোরের ফুলকে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে, চালু করা হবে এ অঞ্চলের চিনি শিল্পগুলো। যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসনে খোকনের অনুষ্ঠান পরিচালনায় বক্তব্যে রাখেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, অধ্যাপক নার্গিস বেগম সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ। নির্বাচনী সমাবেশ শেষে প্রধান অতিথি তারেক রহমান জুলাই যুদ্ধাহত এবং শহীদদের বাবা মায়ের সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে দলীয় প্রধানের আগমনকে ঘিরে সমাবেশস্থলে মিছিলের নগরীতে পরিণত হয়। সকাল থেকে রঙিন ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে স্লোগানে দলীয় নেতাকর্মীরা জনসভাস্থলে প্রবেশ করতে থাকেন। দুপুর 12:30টার দিকে পুরো সমাবেশস্থল কানায় কানায় পরিণত হয়। দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে বৃহত্তর যশোর, কুষ্টিয়ার 7 জেলার নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।